উপস্থিত আছেন আমাদের বিভাগ কার্যবাহ শ্রী চন্দন কুণ্ডু মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলা কার্যবাহ RSS এর শ্রী মিন্টু কুণ্ডু মহাশয়, আছেন আমাদের ABRSM এর জেলা সভাপতি বাসুদেব দা, আছেন আমাদের রাজ্যের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘে যে নীতি এবং রীতিকে আধার করে তারা এগিয়ে যায়, সেটা আমরা আমাদের উদ্বোধনী ভাষণে সেই বিষয়টা বললেন যে রাষ্ট্রের হিতে শিক্ষা, শিক্ষার হিতে শিক্ষক, আর শিক্ষকের হিতে সমাজ। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে আমি আপনাদের এই যে তিনটি কথা, তার মধ্যে তৃতীয় যে বিষয়টি আছে সেটি আমি আপনাদের সামনে নিশ্চিত করতে চাই। কারণ সমাজ সরকার নির্ণয় করে, সেই সমাজের প্রতিচ্ছবি সরকারের মধ্যে প্রতীয়মান। তো সেই সরকারের প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই, শিক্ষক হিতে সমাজ, শিক্ষক হিতে এই সরকার আপনাদের জন্য আছে। আমি দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে আমার কাছে দুটি বিষয়ের কারণে সবচেয়ে বেশি মানুষ এসেছে। এক হলো তারা বঞ্চিত, তাদের বঞ্চনার অবসান ঘটাতে হবে। দ্বিতীয়, আমার অনেক অসুবিধা, আমাকে বাড়ির পাশে নিয়ে যেতে হবে। আমি সব দিক বিবেচনা করে, সব দিক আলোচনা করে, সব দিক দেখে আমি দেখেছি যে তাদের কোনো বক্তব্যই ফেলে দেওয়ার মতো নয়, তাদের প্রত্যেকটি কথা যথাযথ। কিন্তু সরকার কি করবে? গত 3 দিনে কুচবিহার শহরের নিকটে একটি স্কুলের বদলির জন্য আমাকে অন্তত পক্ষে 6 জন বলেছে যে ওই স্কুলে এই বিষয়ের একটি পোস্ট আছে, সেখানে যদি আমাকে দেওয়া যায় আমার বড়ই উপকার হয়। কারো স্বামী অসুস্থ, পুত্র অসুস্থ, কারোর স্ত্রী অসুস্থ, কারোর বাবা মা অসুস্থ, এবং প্রত্যেককে আমি চিনি, ব্যক্তিগতভাবে তাদের আমি চিনি, এবং প্রত্যেকের বক্তব্যের মধ্যে সত্যতা আছে। এবারে আমি সেই 6 জন শিক্ষককে আমার যত বড় ক্ষমতাই থাক সেখানে আমি দিতে পারছি না। দ্বিতীয় বিষয়, যদি আমার সেই ক্ষমতাই থাকে তো তাকে কি দেওয়া ঠিক হবে? আপনারা কি বলেন? প্রত্যেকে আমরা চাইছি, আমরা শহরে বাস করব, শহরে বাস করার অনেক কারণ আছে, সে কারণ নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। এবারে আমি গ্রামের ছেলে ছিলাম, আমার গ্রামে আমার বাড়ির পাশের স্কুলে আমি ছিলাম, তাতে আমার কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমি যখন শহরে এলাম তখন আমার অসুবিধা সৃষ্টি হলো।
এবং সেই যে অসুবিধার সৃষ্টি হলো তার জন্য আমি অনেকাংশে সমাজকে দায়ী করছি। এই যে পরিণতি পুরো অংশটা, এর জন্য কে দায়ী এটা আমাদের শিক্ষক সমাজকেও ভাবতে হবে। কলকাতায় বদলি পাওয়ার জন্য বেশ কিছু আবেদন এবং সুপারিশ উভয়ই আমার কাছে এসেছে। সব মিলিয়ে হিসাব করে আমরা যেটা পেলাম, কলকাতায় একজনকেও বাইরের থেকে আনবার প্রয়োজন হচ্ছে না, বরং কলকাতা শহর থেকে বাইরে পাঠানোর মতো টিচার আমাদের হাতে আছে। এক্ষেত্রে কি করা যায়? এবারে শুধু তাই নয়, আমাদের অন্যান্য যত জেলা সদর দেখবেন, প্রত্যেকটি জেলা সদর, মহকুমা, এমনকি ছোট ছোট গঞ্জ, অর্থাৎ আমার ফালাকাটাকে যদি আমি ধরি আজকে একটি মিউনিসিপ্যালিটি হিসেবে, সেখানেও একই অবস্থা। অপরদিকে কি হচ্ছে? অপরদিকে শহরাঞ্চলের স্কুলগুলোতে ছাত্র কমছে, আর গ্রামাঞ্চলের স্কুলগুলোতে ছাত্র রয়েছে। কেন রয়েছে আপনারা জানেন, সে ব্যাপারে আমি আর সেটা নিয়ে ব্যাখ্যায় যাচ্ছি। আজকে ছাত্র সংখ্যা কি কমে গেছে? ছাত্র সংখ্যা তো কমে। আমি যে স্কুলে পড়াই সেই স্কুলে ছাত্র সংখ্যা কমেছে। কেন আমার স্কুলে ছাত্র সংখ্যা কমলো সেটা আমরা একবার আলোচনা করব না? আমি শুধু আমার পাশের স্কুলটাকেই চাইব? আমি আমার স্কুলে উৎপৃত্ত হচ্ছি কেন? সরকার কি কোথাও বলেছে যে ছাত্র এলে আপনারা ভর্তি নেবেন না? তাহলে কেন ছাত্র ভর্তি হচ্ছে না? কিছু বিদ্যালয়ের ছোটখাটো সমস্যা আছে আমি জানি, বিশেষত কিছু অপরিকল্পিত বিদ্যালয় তৈরি হয়েছিল। তার মধ্যে একটি হলো যে বিদ্যালয়গুলো প্রথম থেকে প্রতিষ্ঠিত বিদ্যালয়, তার পাশেই একটি বালিকা বিদ্যালয় তৈরি করে দেওয়া হয়েছে। জানি না কি পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনাটা বাস্তবে খুব সফল হয়নি। আমি এই মুহূর্তে অন্তত পক্ষে ৬-৭টি স্কুলের নাম জানি, সেই স্কুলগুলো আজকে ঢুকছে। লেস দ্যান 50 এনরোলমেন্ট, 50-এর কম সেই স্কুলগুলোতে ছাত্রছাত্রী সংখ্যা আছে। তো এই বিষয়গুলো ভাববার জন্য আমি অনুরোধ করব, এগুলো নিয়ে বিস্তারিত চর্চা হোক আমাদের মধ্যে, সমালোচনা হোক, এবং সমালোচনার মধ্য দিয়ে একটা সুন্দর সমাধান বেরিয়ে আসুক। অনেকেই শিক্ষামন্ত্রী জানেন না, শিক্ষামন্ত্রী বোঝেন না, শিক্ষামন্ত্রী দরদ নাই, শিক্ষামন্ত্রী অমানুষ, আরো অনেক ধরনের বিশেষণ প্রয়োগ করা হয়। অসুবিধা নেই, এগুলো বলা বা না বলাতে আমার কোনো সুবিধা অসুবিধা বিশেষ কিছু নেই। কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব, সর্বজন গ্রাহ্য একটি সমাধান সূত্র আপনারা সকলেই বের করে দিন। আপনারা আলোচনা করুন। আজকে এই এবিআরএসএম এর এই সম্মেলনে আমি রাজ্য নেতৃত্বের সামনে একটা বিষয় তাদের গোচরে আনবার চেষ্টা করছি। আমার কাছে বহু চিঠি এবং মেসেজ এরকম আসে, আপনি এটা করুন, ওটা করুন, এটা ভাবুন, ওটা ভাবুন, এবং সব পরস্পর বিরোধী। মানে একটা এলো তো এদিকে যেতে বলছে, আর একটা এলো তো এদিকে যেতে বলছে।
এবং শেষে লেখা আছে তিনি এবিআরএসএম এর একনিষ্ঠ সমর্থক এবং কোথাও কোথাও কেউ কেউ বা তাদের বিশেষ দায়িত্বও আছে। আমি শুধু রাজ্য নেতৃত্বের কাছে আগ্রহ করতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা সকলের সঙ্গে আলোচনা করে একটি মতামত আমাকে পাঠান, আমার সেটা ভাবতে সুবিধা হবে। এবিআরএসএমই যদি একবারে ডাইনি যেতে বলে আর একবার বাইরে যেতে বলে, আমি একটি সংগঠন তার একটি মতামত আসা উচিত। আমি এই সংগঠনের সদস্য, আমার ব্যক্তিগত একটি মতামত আছে এবং সেই মতামত হয়তো আমার পক্ষের জন্য অথবা না নিরপেক্ষভাবেই হতে পারে, কিন্তু সেই মতামত আমি যদি এবিআরএসএম এর মতামত বলে চালিয়ে দিতে চাই, সেটি মনে হয় কোথাও এবিআরএসএম কে ছোট করা হয়। আমি তার সদস্য হিসেবে সেটা আমি কিন্তু কখনোই করব না। আমি বলছি, আমি সাধারণতই সাংবাদিকদের সামনে বিশেষ কিছু বলি না, কারণ আমার এখন প্রচুর কাজ করবার আছে। সেই কাজগুলো করার জন্য আমার প্রচুর আমাদের সময় দিতে হচ্ছে সেখানে। তা সত্ত্বেও বলতে বাধ্য হয়েছিলাম, আজকে পুনরায় আর একবার বলছি যে আমি কাকে উদ্বৃত্ত ঘোষণা করব। তিনটি পদ্ধতি আছে। একটি হলো সবচেয়ে বেশি বয়সী যে, দ্বিতীয়টি হলো সবচেয়ে বেশি দিন যে চাকরি করেছে, তৃতীয়টি হলো সবচেয়ে যে কম দিন চাকরি করেছে, আর এর সঙ্গে যুক্ত করা যেতে পারে যার বয়স সবচেয়ে কম। আরো একটি বিষয় আছে যে ওই বিদ্যালয়ে যে সবচেয়ে কম দিন চাকরি করেছে। এবারে প্রত্যেকটির ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করে যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তখন আমাদের বিভিন্ন কমিশনের যে বক্তব্যগুলো সেগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হচ্ছে। এছাড়া মাস্টারমশাইদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তারা ছাত্রদের তাদের সেরাটা দেবে কি করে? তো স্বাভাবিকভাবেই যাদের বয়স একটু বাড়ে, যৌবনের পরে বয়স বাড়তে থাকলে ধীরে ধীরে সক্ষমতা কমে, এটা একটা সাধারণ ধারণা বা এটাই বুঝি বিজ্ঞান। তো সেই হিসাবে ধরে নেওয়া হচ্ছে যে যারা একটু বয়স্ক তাদের একটু সক্ষমতা কমে যাচ্ছে। দ্বিতীয় বিষয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝামেলাও বেড়ে যায়। বাবা মা ওদিকে বেশি বয়স্ক হয়ে পড়েন, তারা অসুস্থ হয়ে পড়ে, ছেলে মেয়ে বড় হয়ে যায়, তাদের একটা বড় ঝামেলা থাকে। তো অর্থাৎ দেখা যাচ্ছে যে বয়স বেড়ে গেলে তাদের বিভিন্ন দিকে দায় দায়িত্ব একটু বেশি বেড়ে যায় এবং নিজের সক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। সে কারণে বয়োকনিষ্ঠ যিনি, তাকে আমরা বিবেচনা করলাম যে সে যদি অল্প বয়সে একটু বাইরে যায়, তাহলে পরে সে সেটা মানিয়ে নিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু তার ট্রান্সফারের যে অধিকার সেটা কিন্তু সে হারাচ্ছে না। আমরা যেহেতু তাকে রেশনালাইজিং এর জন্য ট্রান্সফার করছি, সে কারণে সে কিন্তু ট্রান্সফারের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে না, সে ট্রান্সফার পেতে পারে ভবিষ্যতে। এই বিষয়টি রাখা হচ্ছে। অনেকে বলছেন ওই স্কুলে যিনি সবার শেষে জয়েন করেছেন তিনি, এখন দেখা যাচ্ছে তার 50 বছর বয়স পর্যন্ত তিনি হয়তো 70 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে একটি স্কুল করেছেন, বহু কাঠখড় পুড়িয়ে। আপনারা জানেন কি কি কাঠখড় পোড়াতে হয়। বহু কাঠখড় পুড়িয়ে তিনি হয়তো এই তার 50 বছর 50তম জন্মদিনটা বাড়ির থেকে 15 কিলোমিটার দূরের কোন স্কুলে এসে যুক্ত হতে পেরেছেন। 2 বছর হলো, তাকে আবার আমি 35 কিলোমিটার দূরে সরিয়ে দিলাম। আপনারাই বিবেচনা করুন এটা কতটা যুক্তিযুক্ত।
তার মানসিক অবস্থা কি হবে। সে কারণে আমরা এই ব্যবস্থাটা করেছি। আমি এটা ব্যাখ্যা দিলাম এই কারণে যে যাতে আমাদের মাস্টারমশাইরা বিষয়টি বোঝেন এবং নিজেদের মধ্যে সেটা আলোচনা করে একটা এর গ্রহণযোগ্যতা তৈরি হয়। আমরা মাস্টারমশাইদের উপরে কোনো বুলডোজার চালাতে চাই না। সেটা চালাতে চাইলে আমি দপ্তরে যেদিন বসেছি প্রতিদিন যদি আমি 25টা করে ট্রান্সফার করে দিতাম শত্রু ভাবাপন্ন মনোভাব নিয়ে, তাহলে আজকে ন্যাশনালাইজ অর্ধেক হয়ে যেত। কিন্তু আমরা সেটা করতে চাই না। ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো প্রকারের বাধ্যবাধকতা বা কোনো প্রকারের অসুয়া আমার নেই। 2-4 জন মাস্টারমশাইকে দেখে অনেকেই ভাবেন যে মাস্টারমশাই সমাজটা বুঝি ধ্বংস হয়ে গেল। আমি বিশ্বাস করি না। এটা আজকে মন্ত্রী হয়েছি বলে বলছি না, এটা নিয়ে আমার অনেকের সঙ্গেই কখনো কখনো বিতর্কও হয়েছে। তার একটার সাক্ষী আমাদের প্রাক্তন ডিআইও ছিলেন, তার সামনেই একদিন একটা বিষয় নিয়ে এরকম কথা হয়েছে। তাদের সঙ্গে হয়েছে আমি বলবো না এখন, কিন্তু তারা মাস্টারমশাইদের সম্পর্কে যেরকম কথা বলেছিলেন একটা সভায় গিয়ে আমি তার প্রতিবাদ করেছিলাম যে এরকম মাস্টারমশাইদের সম্পর্কে ধারণা থাকা আমাদের উচিত নয়। মাস্টারমশাইরা সকলেই পড়াতে চায়, কোনো কারণে, কারণ অনেক প্রকারের হতে পারে, তারা পড়ে উঠতে পারছে না। সেই জায়গাগুলো আমরা কিভাবে ঢাকতে পারি সেটা আমাদের দেখতে হবে। আমি দেওগাঁও হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলাম। সেখানে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পরে আমার অনেক মাস্টারমশাই এখানে বসে আছে এবং যারা এখন সেই বিদ্যালয় অত্যন্ত সুচারুরূপে চালাচ্ছেন তিনিও আমার সামনে এখানে বসে আছেন। তিনি এক সময় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের, তখন নাম ছিল BSSS, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ, তার আলিপুরদুয়ার জেলার প্রমুখ ছিলেন। তো তাদের সামনে আমার বক্তব্য একটাই ছিল যে ন্যায়ের তালিকা আমাদের অত্যন্ত দীর্ঘ, কিন্তু আমাদের বিবেচনা করতে হবে যেটুকু আছে সেটুকুর শেষটুকু ব্যবহার করে আমরা কি করে এগিয়ে যেতে পারি। আমি যদি ন্যায়ের তালিকা করতে বসি তাহলে সে তালিকা শেষ হবে না, কিন্তু যেগুলো আছে সেগুলোকেও ব্যবহার করে এগিয়ে যাওয়া যায়, সেটা আমার মাস্টারমশাইরা বারবার প্রমাণ করেছে। তো আমি সকলের কাছে সেটা অনুরোধ করব। আমি এটাও দেখেছি আমাদের চার্ট নাই, মডেল নাই, এ নাই, সে নাই, কিন্তু আমি দেখলাম কোনার দিকে 3খানা ম্যাপ পড়ে আছে যেটা গত 15 বছরে যার উপরে ধুলো জমেছে কোনোদিন ঝাড়া হয়নি। সেটা কেন হবে? আমাদের এত নাই আছে তো 3টা চার্ট তো আছে, 3টা ম্যাপ তো আছে, সে 3টা ম্যাপ কেন কোনোদিন বেরোয় না? সেটাও আমাদের ভাবতে হবে। আজকে আমরা আমাদের অস্তিত্ব সংকটে ভুগছি। আমরা মাস্টারমশাইরা একটা অস্তিত্ব সংকটে ভুগছি। কেন না? আমার স্কুলের ছাত্র চলে যাচ্ছে। তো আমার স্কুলের ছাত্র চলে যাচ্ছে, আমার স্কুলে ছাত্র কখন ভর্তি হবে? আমার স্কুলে ছাত্র তখনই ভর্তি হবে যখন সমাজের উচ্চবিত্ত বলুন বা প্রথম শ্রেণীর নাগরিকরা বলুন, প্রথম শ্রেণী বলতে আমি বুঝাচ্ছি যারা একটু সচ্ছল, সমাজে যাদের অগ্রগণ্য ভূমিকা আছে, তাদের ছেলেমেয়েদের যদি আমার স্কুলে ভর্তি করে তাহলে আর কাউকে গিয়ে আপনার বোঝাতে হবে না, বলতে হবে না। তার জন্য প্রথম করা দরকার আমার নিজের ছেলেটিকে ভর্তি করা। করি না আমরা? তো আপনি যখন করার সাহস পান না, আপনি যখন করার সেখানে আপনার সেই কনফিডেন্স নেই, বিশ্বাস নেই, আত্মবিশ্বাস নেই, তো আপনার স্কুলে কে পড়াবে? কেউ পড়াবে না।
আপনার ছেলে যে স্কুলে পড়তে পারে না সেই স্কুলে অন্যের ছেলেকে পড়াবে কেন? প্রায় 25 বছর আগে একজনকে আমি বলেছিলাম, তারা একটা মাদ্রাসা খুলবে বলে, আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, তারা কিছু অর্থ একত্রিত করছিল এবং একটা মাদ্রাসা তৈরি করছিল। তো সে সময়ে কথা হচ্ছিল, আমি বললাম তোর বাইরে থেকে ছেলে পেলে ধরে নিয়ে আসতে হবে না, তুই এক কাজ কর, তোর ছেলেটাকে এখানে ভর্তি করে দে, দেখ কালকে মাদ্রাসা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, এটা কেমন কথা? আমি কেন, যে স্কুলে তোমার ছেলেকে পড়াতে পারবে না সেই স্কুল কার জন্য খুলছো? এটা ছিল আমার জবাব। এটা অনেক দিন আগে, প্রায় 20-25 বছর আগে কথা। তো আজকে সমাজের উচ্চবিত্তরা, সমাজের অগ্রগণ্য শ্রেণী, তারা যদি তাদের ছেলেমেয়েকে আমাদের স্কুলে না পড়ায়, তাহলে পরে আজকে যে রিক্সা চালায়, যে ভ্যান চালায়, যে টোটো চালায়, তার ছেলেমেয়ের জন্য শুধু আমাদের শিক্ষা। আমরা কি তাহলে সেই শিক্ষা দিতে পারছি না যেটা উচ্চবিত্তরা পেতে পারে? আমরা কি এতটা অযোগ্য হয়ে গেছি মাস্টারমশাইরা? এটা একবার ভাববেন না? কি আছে এই প্রাইভেট স্কুলগুলোতে? টিনের ছাপরা ঘর, দরমার বেড়া, নিচটা কোন রকমে একটা প্লাস্টার করেছে, সেখানে তারা 150 ছাত্র নিয়ে বসে আছে। কারা পড়াচ্ছে? যারা 17 বার এসএসসি দেওয়ার পরে চাকরি পায়নি। তো তার স্কুলে যদি ছাত্র যায়, আপনার স্কুলে কেন ছাত্র যাচ্ছে না? আপনার মাথার উপরে ছাদ আছে, মিড ডে মিলের খাবার আছে, বছরে 2টো প্যান্ট শার্ট দেওয়া হয়, বিনা পয়সায় বই দেওয়া হয়। আপনি অত্যন্ত উচ্চমানের একজন ছাত্র ছিলেন, পরীক্ষায় আপনি সফল হয়েছেন, তারপরেও আপনার স্কুলে ছাত্র দেওয়া হচ্ছে না। এটা আমাদের ভাবতে হবে। আমি আবারও আপনাদের সকলের প্রতি একদম বিনম্রভাবে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি বলছি, আপনারা বিতর্ক করুন, বিতর্ক হোক, বিতর্ক থেকে সিদ্ধান্ত উঠে আসুন। আমি একটি পরিকল্পনা নিয়েছি, এখনো বাস্তবায়ন করিনি। প্রথম আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করছি আজকে। আপনারা বাকিটা পরবর্তীতে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। এই সিদ্ধান্ত, এটা, এই মতামত পরিবর্তিত হওয়ার যোগ্য, পরিবর্তন হতে পারবে না এরকম নয়। দপ্তরে আমি বলেছিলাম কি করে স্লো লার্নারদের অন্তত পক্ষে মাতৃভাষাটা শেখানো যাবে। ওরা আমাকে ফ্লো চার্ট করে এনে দিয়েছিল, তাতে প্রায় 25-30টা পয়েন্ট ছিল। তার মধ্যে এরকম, আপনারা বুঝতে পারবেন এগুলো ফ্লো চার্ট আপনারা দেখেছেন অনেক। প্রথমে প্রধান শিক্ষক মহাশয় স্লো লার্নার কারা তাদের চিহ্নিত করলো, তারপরে সেই স্লো লার্নারদের চিহ্নিত করার পরে স্লো লার্নারের কারণ বের করা হলো, কারণের পরে তারপরে তিনি উদ্বৃত্ত ক্লাস নেওয়ার জন্য রুটিন ঠিক করলেন, রুটিন ঠিক করার পরে ক্লাস নেওয়ার ব্যবস্থা করলেন, ইত্যাদি ইত্যাদি করে 25-30টা ধাপ আছে। আমি পুরোটা কেটে দিয়েছি, কেটে দিয়ে আমি 3টা ধাপ করেছি। প্রথম কথা, স্লো লার্নারদের চিহ্নিত করতে হবে। দ্বিতীয় কথা, স্লো লার্নারদের, ধরে নেওয়া যাক আমার স্কুলে 10 জন স্লো লার্নার আছে, আমরা 3 জন টিচার আছি, 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে যে 1 থেকে 3 রামবাবু, 4 থেকে 6 শ্যামবাবু, 7 থেকে 10 রবিবাবু, এবং তারই দায়িত্ব পড়বে, তারই অ্যাকাউন্টেবিলিটি থাকবে। ওই 3 জন ছাত্র যদি ক্লাস 3-তে গিয়ে পড়তে না পারে, যার ছাত্র পড়তে পারবে না সেই দায়ী হবে। কি মনে হয় আপনাদের? অত হাজারটা ফ্লো চার্ট করে আমার মনে হয় না খুব বেশি লাভ হবে। আমি এই ধরনের একটা চিন্তা ভাবনা করেছি। আপনারা বাকিটা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। এর চেয়ে যদি ভালো মতামত হয়, আমার গ্রহণ করতে কোনো দ্বিধা নেই, কোনো টেবু নেই, কোনো ইগো নেই। কিন্তু আমি চাই, আমার সরকার চাই, আমরা সকলে চাই, আমার ছাত্র 3 বছর
যে স্কুলে যে মাস্টারমশাইয়ের কাছে যাবে সে কেন তার মাতৃভাষা পড়তে পারবে না? এ প্রশ্নের জবাব আমরা কিন্তু দিতে পারছি না। আমি যখন মাস্টারমশাই ছিলাম তখনও পারি নাই। তো এই জায়গাটা আপনারা দেখবেন। পরিশেষে আর একটি ছোট প্রস্তাব আপনাদের সামনে দিচ্ছি, আপনারা এটা নিয়ে বিতর্ক করুন। আমাদের বিদ্যালয়গুলো যদি সরকারি বিদ্যালয় হিসেবে ঘোষিত হয় তাহলে কেমন হয়, এটা আপনারা ভাবেন। একবারে হাততালি দেবেন না, ভেবে বলুন। এটা একটা লম্বা বিতর্ক হোক, সেখান থেকে সমাধান উঠে আসুক। যাই হোক, কিছু যদি কটু কথা বলে থাকি মার্জনা করবেন, কিন্তু যদি কবির ভাষায় বলতে হয় তো এরকম হয়ে গেছে আমার, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছে তাই যাহা সে কই মুখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছে সুখে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।